সুপ্রিয় শিক্ষার্থীরা, কান্দাপাড়া নুরুল নেসা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজ আবার হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে বরাবরের মতো ক্লাসের দিকে মনোনিবেশ করি। তো আমরা আজকে হিসাব বিজ্ঞানের তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। সেই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন বিষয় নিয়ে পাঠ শুরু করছি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের লেনদেন সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। তো এবার আসো আমরা লেনদেন সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে আসো লেনদেন। লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর দুই নম্বরে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমি লিখে ফেলছি। তো লেনদেনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। এবার আসি যে মূলধন জাতীয় লেনদেনটা কি। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে, আমরা জানি যে কিছু কিছু লেনদেন এমন আছে যে লেনদেনগুলো প্রভাব হিসাবের খাতায় অনেক দিন ধরে থাকে। সাধারণত 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যাবে যেসব লেনদেন দ্বারা, তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলে সংজ্ঞায়িত করতে পারি। অন্যদিকে মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের মেয়াদ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, উপযোগ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, সাধারণত 1 বছরের কম সময়ের মধ্যে এর উপযোগ শেষ হয়ে যাবে, তাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় লেনদেন। এবার মূলধন জাতীয় লেনদেনকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। সেটি হচ্ছে মূলধন জাতীয় মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয় আর মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকেও অনুরূপ দুই ভাগে ভাগ করা যেতে পারে। মুনাফা জাতীয় তো আমরা আবার একটু গোড়া থেকে শুরু করি।
আমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়, এই অধ্যায়টি আছে তোমাদের পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পেজে। তো সেখানে মূলধন ও মুনাফা জাতীয় যে লেনদেন অধ্যায়টার নাম, সেখান থেকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টা শুরু করতে গেলে আমাদের মূলধন লেনদেনের শ্রেণীবিভাগ সম্পর্কে আগে জানতে হবে। লেনদেনের শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে লেনদেনটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কোনগুলি? মূলধন জাতীয় লেনদেন যেসব লেনদেনের প্রভাব একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে না, যেসব লেনদেনের প্রভাব একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে না, হিসাবের খাতায় দীর্ঘদিন ধরে প্রভাব থেকে যাবে, অর্থাৎ লেনদেনের পুনরাবৃত্তি বারবার ঘটবে না। একবার এই মূলধন জাতীয় লেনদেন ঘটলে তার অনেক দিন পরে গিয়ে আবার ঘটবে সাধারণত। আর সাধারণত মূলধন জাতীয় লেনদেনের টাকার পরিমাণগুলো বড় হবে। অপরদিকে মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো? মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেনের মেয়াদগুলো 1 বছর বা তার কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, যে লেনদেনের বারবার পুনরাবৃত্তি ঘটবে এবং যে লেনদেনগুলো সাধারণত টাকার পরিমাণ কম থাকবে, সেই লেনদেনগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলতে পারি। মূলধন জাতীয় লেনদেন দুই প্রকার। মূলধন জাতীয় লেনদেনের মধ্যে থাকতে পারে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয় আর মূলধন জাতীয় ব্যয়। প্রথমে আসি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের যে সকল প্রাপ্তি বারবার ঘটবে না, যে সকল প্রাপ্তি বারবার ঘটবে না, যে সকল প্রাপ্তি বারবার ঘটবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না, সেই সব প্রাপ্তিগুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি তেমন একটা ঘটে না, অর্থাৎ যেহেতু বারবার ঘটবে না, খুব একটা ঘটে না এবং এর উদাহরণও কম। আমাদের পাঠ্য বইতে মাত্র 3টা উদাহরণ দেওয়া আছে। মূলধন জাতীয় প্রাপ্তির মাত্র 3টা উদাহরণ দেওয়া আছে। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলধনায়ন, তারপরে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের বইতে যে 3টা উদাহরণ আছে, এই 3টা উদাহরণ মনে রাখলেই কিন্তু তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, ওই পরীক্ষাতে তোমরা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা এই মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ 3টা মনে রাখার চেষ্টা করবো। মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আমি আবারও বলছি, মূলধন জাতীয় লেনদেনের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে যে 3টা লেনদেন আসে, সেই 3টা লেনদেনের মধ্যে আছে মূলধনায়ন, ঋণ গ্রহণ আর স্থায়ী সম্পদ বিক্রয়। এবার মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় একই রকম মনে হতে পারে, কিন্তু আসলে একই রকম নয়। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় একই রকম। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় একই রকম, কিন্তু আসলে একই রকম মনে হলেও আসলে এরা একই রকম নয়। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমি যদি একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। মনে করি আমরা একটি মেশিন 5 লক্ষ টাকা দিয়ে আমরা একটা মেশিন ক্রয় করেছিলাম। 5 লক্ষ টাকা দিয়ে, আমি উপর থেকে একটু জায়গা নিচ্ছি। 5 লক্ষ টাকা দিয়ে আমরা একটি মেশিন ক্রয় করেছিলাম। মেশিনটির মেয়াদ 10 বছর। 10 বছর পর আমরা আশা করেছিলাম এই মেশিনটি বিক্রি করে বিক্রয় থেকে 50,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ এই মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তো 5 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনেছিলাম। মেশিনটি 10 বছর ব্যবহার করার পর ভগ্নাবশেষ মূল্য পাওয়ার কথা ছিল 50,000 টাকা। অর্থাৎ মেশিন বিক্রয় থেকে বিক্রয়ের অর্থ পাওয়ার কথা ছিল 50,000। কিন্তু কোনো কারণে মেশিনটি আমরা বিক্রয় করার সময় যদি ধরি 60,000 টাকায় বিক্রয় করে ফেলি, মেশিনটি বিক্রয় করার সময় আমরা 60,000 টাকায় বিক্রয় করে ফেললাম, তাহলে এক্ষেত্রে 60,000 টাকা পুরোটাই মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে 60,000 টাকা পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এক্ষেত্রে আমার মেশিনটি বিক্রয়ের লাভ হলো কত? দেখো, আমাদের বিক্রয় করার কথা ছিল 50,000, কিন্তু আমরা বিক্রয় করে ফেলছি 60,000। এক্ষেত্রে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর যে অংশটুকু লাভ হবে
সেই অংশটুকু হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে আমরা বলতে পারি যে মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। তাহলে আমরা কি বলতে পারি? মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এবার আসো মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো একবার করলে অনেক দিন ধরে সুবিধা পাওয়া যাবে। যে ব্যয়গুলো একবার যদি আমরা করি তাহলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ সাধারণত 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাওয়া যাবে। যে ব্যয়গুলো বারবার করতে হবে না, যে ব্যয়গুলোর পুনরাবৃত্তি বারবার ঘটবে না, যে ব্যয়গুলো সাধারণত টাকার পরিমাণ বড়, সেই ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন জমি আমরা কিন্তু একবারই কিনবো, বারবার কিনবো না। এরকম মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ আছে দালান কোঠা, আসবাবপত্র। আমরা একটা আসবাবপত্র যদি ব্যবহার করার জন্য কিনি তাহলে 10, 15, 20 বছর ধরে সেটি ব্যবহার করব। ব্যবহার করার অনুপযোগী হয়ে গেলে সেটি বিক্রি করে দিলে তার স্থলে নতুন আরেকটি স্থায়ী সম্পদ নিয়ে আসবো। এরকম স্থায়ী সম্পদ বিক্রয় জনিত যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলে বিবেচিত হয়। এখন আসি মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ যে লেনদেনগুলোর মেয়াদ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, যে লেনদেনগুলোর মেয়াদ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এই মুনাফা জাতীয় লেনদেন পুনরাবৃত্তির সংখ্যা বারবার ঘটবে। অর্থাৎ একটি লেনদেন মুনাফা জাতীয় লেনদেন একবার করলে এর আয়ুষ্কালটা অনেক কম হবে, অর্থাৎ বারবার পুনরাবৃত্তি হবে। মুনাফা জাতীয় লেনদেনের যে প্রকারভেদ আছে সেখানে আছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় কি? মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় একই রকম মনে হতে পারে, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয়ের মধ্যে একটু পার্থক্য বিদ্যমান। যেমন মনে করি আমরা ভাড়া প্রাপ্তি, আমরা ধরে নিচ্ছি যে প্রতি মাসে আমরা ভাড়া পাই 3000 টাকা করে, তাহলে সারা বছরে ভাড়া পাওয়ার কথা 36,000 টাকা। ভাড়া প্রাপ্তি 36,000 টাকা, আমরা ভাড়া পাবো 36,000 টাকা ভাড়া পাবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই বছর আমরা যে ভাড়াটা পেয়েছি সেই ভাড়ার মধ্যে বিগত বছরের বকেয়া অথবা পরবর্তী বছরের অগ্রিমটাও সাথে পেয়ে থাকি। অর্থাৎ 36,000 টাকা পাওয়ার কথা, কিন্তু এর মধ্যে এমন হতে পারে যে এবছর আমরা 45,000 টাকা পেয়ে গেছি। তো এই 45,000 টাকা চলতি বছরের 36,000 টাকা, আর ধরি বিগত বছরের বকেয়া ছিল সেটা আমরা পেয়েছি 4,000, আর এছাড়াও বাকি যে 5,000 এটি আমরা ধরে নেব যে পরবর্তী বছরের জন্য 5,000। তাহলে মোট আমরা এই 45,000 টাকা ভাড়া পেয়েছি যদি ধরি, সেই 45,000 টাকা ভাড়া পেয়েছি, সেই 45,000 টাকার মধ্যে আছে চলতি বছরের 36,000 টাকা, বিগত বছরের 4,000 টাকা এবং পরবর্তী বছরের জন্য অগ্রিম পেয়ে বসে আছি 5,000 টাকা। এক্ষেত্রে আমরা এই যে চলতি বছরের যে ভাড়া প্রাপ্তি, চলতি বছরের ভাড়া প্রাপ্তিটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর চলতি বছর, বিগত বছর, পরবর্তী বছর পুরোটা সবকিছু মিলিয়ে যেটা সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে পুরোটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, অর্থাৎ চলতি বছর, বিগত বছর, পরবর্তী বছর তিনটা মিলায় পুরো যে টাকাটা আমরা পেয়েছি পুরোটা মিলায় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। আর কেবলমাত্র এই বছরের জন্য যেটা, অর্থাৎ চলতি বছরের যে ভাড়া প্রাপ্তি সেটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। এবার মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদান। মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদান অনেকটা একই রকমের। মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদান। মুনাফা জাতীয় ব্যয় অবলিক প্রদানের মধ্যে কি আছে? এবার ধরি ভাড়া প্রদান।
ভাড়া প্রদান এটি একটি মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা যদি ধরে নিই যে প্রতি মাসে 2000 টাকা করে আমরা ভাড়া পরিশোধ করতে হয় আমাদের, তাহলে 12 মাসে ভাড়া পরিশোধ করতে হবে 24,000। কখনো কখনো এমন ঘটে থাকে যে চলতি বছরের ভাড়া প্রদানের সাথে সাথে আমরা বিগত বছরের বকেয়া পরিশোধ করে থাকি, অথবা আগামী বছরের জন্য অগ্রিম পরিশোধ করে থাকি। তাহলে ধরি মোট আমরা ভাড়া প্রদান করেছি মোট ভাড়া প্রদান করেছি 36,000 টাকা। 36,000 টাকার মধ্যে চলতি বছরের জন্য 24,000, আর বিগত বছরের বকেয়া ছিল 6,000, এবং অগ্রিম ভাড়া অর্থাৎ আগামী বছরের আরো 6,000। তাহলে মোট কত হলো? মোট 36,000। এই 36,000 টাকা যে আমরা প্রদান করেছি, 36,000 পুরোটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। এবং এর মধ্য থেকে কেবলমাত্র আমাদের এই বছরেরটা অর্থাৎ চলতি বছরের যেটুকু অংশ, সেই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো আশা করি তোমরা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা কিছুটা হলেও এই ক্লাসটি থেকে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।